ভিডিওতে ক্লাস 5 এর ফাইনাল এক্সামের ম্যাথামেটিক্সের একটি কোশ্চেন সঙ্গে আনসার নিয়ে আলোচনা করা হবে। এই প্রশ্নপত্রটা তোমরা দেখতে পাচ্ছ 2014 সালের, আর তোমাদের পঞ্চম শ্রেণীর ফাইনাল এক্সাম হয় 50 নাম্বারের। একই রকম ভাবে আমি 2015, 2016 ও 2018 সালের প্রশ্নপত্র সমগ্র উত্তর সহ আপলোড দিয়েছি। যদি তোমরা কেউ দেখতে চাও তবে এই ভিডিও ডেসক্রিপশনের লিঙ্কগুলি পেয়ে যাবে, অবশ্যই তোমরা দেখে নেবে। আশা করি এই প্রশ্নপত্রগুলোর আলোচনা, উত্তর সহ যে আলোচনা হয়েছে, এগুলো যদি তোমরা ভালো করে একটু দেখো তো সেক্ষেত্রে তোমাদের ফাইনাল এক্সামে খুবই উপকারে আসবে। এই প্রশ্নপত্রের সমস্ত প্রশ্নগুলোর উত্তর আলোচনা করা হবে, ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো প্রথমেই আমি আলোচনা করব কিছু সংক্ষিপ্ত প্রশ্ন, আর এখানেই সেগুলোর উত্তর আমি পাশে লিখে দিয়েছি, আর যেগুলো বড় প্রশ্ন সেগুলো আমি তোমাদের এরপরে আলোচনা করছি। একের দাগে ক বলা হয়েছে অঙ্কে লেখো 52,229। এটা বলার কিছু নয়, পাশে দেখতেই পাচ্ছ আমি উত্তরটা তোমাদের দিয়ে দিয়েছি 52,229। এবং পরে বলা হয়েছে যেটা বড় সেদিকে তোমাদের এখানে লেস দেন অথবা গ্রেটার দেন চিহ্ন দেওয়া হয়েছে, তো যেটা বড় সেই অনুপাতে সঠিক চিহ্নটা আমাদের বসাতে হবে। তো প্রথম যেটা দেওয়া হয়েছে 42,050, আর এখানে আছে 62,005। তো অনায়াসে এটা 62,005 সবচেয়ে বড়, তো সেদিকে লেস দেন চিহ্নটা ব্যবহার করা হবে। গয়ে যে প্রশ্নটা দেওয়া হয়েছে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, প্রায় পরীক্ষাতে আসে। তো এই ধরনের কিছু সংখ্যামালা দেবে, যেমন বলা হয়েছে 6, 1, 2, 5, 8। এই সংখ্যামালা এখানে 5টা সংখ্যা দেওয়া হয়েছে। এই সংখ্যামালাটা দেওয়ার পর বলেছে 5টি সংখ্যা দিয়ে 5 অঙ্কের ক্ষুদ্রতম, এখানে ক্ষুদ্রতম না বলে বৃহত্তমও বলতে পারে, তো দুটোই আমি উত্তর বলে দেবো। তো প্রথমে বলেছে ক্ষুদ্রতম সংখ্যা লেখো। তো ক্ষুদ্রতম সংখ্যা এখানে দেখবো আমরা সবচেয়ে ছোট যে সংখ্যা সেইভাবে আমরা সাজিয়ে দেবো 1, 2, 5, 6, 8। এটা যদি বৃহত্তম চাইতো তো সেক্ষেত্রে আমরা সাজাতাম 8, 6, 5, 2, 1 হিসাবে সাজালেই উত্তরটা হয়ে যাবে। পরে লক্ষ্য করো ঘয়ে বলা হয়েছে 11 ভাজিত 1000, এটা সমান কত উত্তর চেয়েছে। এখানে একের পিঠে 3টে শূন্য আছে, খুব সাধারণভাবে আমরা দশমিক যদি সরিয়ে দিই তো সেক্ষেত্রে আমাদের অঙ্কটা সমাধান এসে যাবে। যেহেতু এগুলো 1 নম্বরের পার্ট 1, তো সেক্ষেত্রে আমরা দেখবো একের পিঠে 3টে শূন্য, তো এখানে অঙ্কের মধ্যে 3 ঘর দশমিক সরাবো। তো 11 হচ্ছে 2 অঙ্কের সংখ্যা, তো এখানে 3 ঘর সরাতে হবে। তো সেক্ষেত্রে আমরা একটা শূন্য ব্যবহার করে 3 ঘর দশমিক, লক্ষ্য করো 1, 2, 3 ঘর দশমিক সরিয়ে দিয়েছি। এবার পরের প্রশ্ন লক্ষ্য করো, বলা হয়েছে 0.007 ও 0.7। এদের মধ্যে কে বড় আর কে ছোট। দেখতে পাচ্ছ এখানে 0.007 হবে সবচেয়ে ছোট এবং বড় হবে 0.7। বোঝা গেছে। পরের প্রশ্ন বলা হয়েছে বর্গক্ষেত্রের পরিসীমা সমান কত। বর্গক্ষেত্রের পরিসীমা নির্ণয়ের এখানে সূত্রটা চেয়েছে আর কি। তো এখানে বর্গক্ষেত্রের পরিসীমা নির্ণয়ের সূত্র হচ্ছে 4 গুণিত বাহুর দৈর্ঘ্য। পরের প্রশ্ন থাকছে এক সমকোণের মান কত। এক সমকোণের মান 90 ডিগ্রি। এরপর বলেছে নিচের কোণ দুটির মধ্যে কোনটি সূক্ষ্ম কোণ লেখো। এখানে 81 ডিগ্রি আছে আর 135 ডিগ্রি আছে, তো এদের মধ্যে কোনটা সূক্ষ্ম কোণ। অবশ্যই 81 ডিগ্রি হবে সূক্ষ্ম কোণ। এবং পরের প্রশ্ন লক্ষ্য করো, সঠিক উত্তর নির্বাচন করতে বলা হয়েছে। বলেছে একটি আয়তঘন হলো জলের পাইপ, পেন্সিল, বাক্স বা মার্বেল। সঠিক উত্তর হবে বাক্স। তো পরের প্রশ্ন বলেছে শূন্যস্থান পূরণ করো। ইটের দুটি তল একটি প্রান্ত রেখা বা ধার মিশে ইটের এইরকম ড্যাশটি ধার আছে। উত্তর হবে 12টি ধার আছে। এই কতগুলো সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের সঙ্গে আলোচনা করা হলো। এবার লক্ষ্য করো, তো 50 নম্বরের এখানেই থাকছে তোমাদের 10 নম্বরের প্রশ্ন, সবগুলোর উত্তর আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম। এবার পরবর্তী দেখো 2 এর দাগে এখানে বেশ বড় প্রশ্ন রয়েছে। তো এই বড় প্রশ্নের সমাধানগুলো আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তো প্রথম যে প্রশ্নটা আছে এখানে বলা হয়েছে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও 5 নাম্বার করে। এখানে যতগুলো প্রশ্ন আছে আমি সবগুলোই তোমাদের সঙ্গে আলোচনা করব। তো প্রথম যে প্রশ্নটা আছে এটা বলা হয়েছে দেবব্রত বাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালায়। প্রশ্নটা ভালো করে বুঝে নেবে, এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট। এটা তোমাদের প্রথম ইউনিটেও আসে এবং এটা ফাইনাল এক্সামেও দেখতে পাচ্ছি এসেছে প্রশ্নটা। তো প্রশ্নটা কিনা দেবব্রত বাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালায়। তার মাসিক খরচ হচ্ছে 12,270 টাকা। তার মাসিক আয় চেয়েছে। মনে রাখবে 1 মাসের খরচ দেওয়া আছে, এখানে বলেছে 6 মাসের আয় সমান 7 মাসের খরচ। তাহলে 6 মাসে সে যা আয় করে সেটা সমানই 7 মাসের খরচ চলে। 1 মাসের খরচ দেওয়া আছে, তাহলে 7 মাসের মোট খরচ কত সেটা আমরা বার করব, এবং 7 মাসের মোট যে খরচটা হবে সেটা সমানই 6 মাসের আয় হবে। তো আমরা প্রথমে এখানে অঙ্কটা কষবো। লক্ষ্য করো প্রশ্নটা বোঝা গেছে। তো এখন আমরা যেটা করব, এখানে আমরা প্রথমেই লিখে নেব 2 এর দাগে ক বলা হয়েছে 1 মাসে খরচ, তাহলে 7 মাসে কত খরচ হবে আমরা এখানে লিখব। অতএব 7 মাসে
খরচ হয় সমান 7 গুণিত প্রতি মাসে হতো 12,270 টাকা করে। তো সেক্ষেত্রে আমরা গুণ করলে এক মাসের খরচ 12,270 টাকা, 7 মাসে কত খরচ হবে 7 দিয়ে আমরা গুণ করে দেবো। তো গুণ করলে আমরা পেয়ে যাব 7 শূন্য 0, 7 7 49, 9 হাতে 4, 7 2 14, 14 আর 4 18, 8 হাতে 1, 7 2 14, 14 আর 1 15, 5 হাতে 1, 7 1 7 8। তাহলে দেখতে পাচ্ছি আমরা 85,890 টাকা তার 7 মাসে মোট খরচ হচ্ছে। আমাদের প্রথমেই প্রশ্নপত্রে জানিয়েছিল 6 মাসের আয় সমান 7 মাসের খরচ। তাহলে আমরা এটা লিখতে পারি 7 মাসের খরচ সমান 6 মাসের আয়। তো আমরা সেক্ষেত্রে লিখতে পারি আমরা 7 মাসের খরচ সমান 6 মাসের আয়। তাহলে এখানে 7 মাসে যে টাকা খরচ হয় সেটাই 6 মাসের আয়। তাহলে আমরা এটা 6 মাসের আয় সমানই 85,890 টাকা ধরতে পারি। তাহলে এক মাসে কত আয় হবে? তাহলে আমরা লিখব অতএব এক মাসে আয় হয় সমান 85,890 ভাজিত 6। কারণ 7 মাসের খরচ সমান 6 মাসের আয়। 7 মাসে খরচ দেখতে পাচ্ছি 85,890 টাকা। তাহলে 6 মাসের আয় এটাই। তাহলে 6 মাসে যদি 85,890 টাকা আয় হয়, এক মাসে কত না এটাকে আমরা 6 দিয়ে ভাগ করে দিলে আমরা পেয়ে যাব এক মাসে কত টাকা আয় হয়। তো আমরা এখন ভাগ করে দেবো। যারা পারবে না তারা রাফ করবে, আমি এখানে মুখে মুখে করে দিচ্ছি, তোমরা একটু আচ্ছা তোমাদের সুবিধার্থে আমি এটা রাফ করছি, লক্ষ্য করো। 8 5 8 9 0। তো আমরা 6 দিয়ে ভাগ করব। 6 1 6, 2 আসবে 5, 6 4 24, লক্ষ্য করো। 6 3 18, 9 নামবে আমাদের। 6 1 6, এখান থেকে 3 আসবে 0, 6 5 30। তাহলে উত্তরটা আমাদের কত আসছে? 14 31 5। তাহলে 14 31 5। অথবা আমরা বলতে পারি যে প্রতি মাসে আয় হয় 14,315 টাকা। বোঝা গেছে বিষয়টি? উত্তর কমপ্লিট। আমাদের প্রশ্নপত্রে চেয়েছিল যে মাসিক আয় কত, আমরা শেষে এটা লিখে দেবো যে অতএব মাসিক আয় 14,315 টাকা। কমপ্লিট। ওকে, এবার পরের প্রশ্ন বলেছে একটি আয়তকার মাঠের পরিসীমা আছে এবং দৈর্ঘ্য দেওয়া আছে, ক্ষেত্রফল চেয়েছে। মনে রাখবে আয়তকার মাঠের ক্ষেত্রফল অর্থাৎ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল জানতে গেলে আমাদের কি কি জানা দরকার? ক্ষেত্রফল বার করতে গেলে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তো সেক্ষেত্রে প্রশ্নটার মধ্যে শুধুমাত্র দৈর্ঘ্য আছে কিন্তু ক্ষেত্রফল চেয়েছে, তাহলে দৈর্ঘ্য আছে, আমাদের প্রস্থটা জানতে হবে, আর এখানে পরিসীমা আছে। তাহলে এখন আমরা এই প্রশ্নটার মধ্যে থেকে এই পরিসীমা এবং এই দৈর্ঘ্য এই দুটোর সাহায্য নিয়ে আমরা প্রস্থটাকে নির্ণয় করে নেব, আর প্রস্থটা বেরিয়ে আসলে আমরা অনায়াসে ক্ষেত্রফলটা বার করতে পারবো। তাহলে প্রশ্নটা কি? আয়তকার মাঠের পরিসীমা আছে 212 মিটার এবং দৈর্ঘ্য আছে 62 মিটার, মাঠটির ক্ষেত্রফল কত? তো আমরা এখানে অঙ্কটা কষবো। লক্ষ্য করো, এখানে ক্ষয়ের প্রশ্ন। আমরা লিখে নেব মাঠের পরিসীমা সমান কত আছে না 212 মিটার। ওকে, আর মাঠের কি আছে? দৈর্ঘ্যটা আছে 62 মিটার। এখন আমাদের প্রস্থ জানতে হবে। মনে রাখবে যদি কোনো প্রশ্নের মধ্যে পরিসীমা এবং দৈর্ঘ্য থাকে সেক্ষেত্রে প্রস্থ নির্ণয় করতে গেলে প্রস্থ নির্ণয়ের সূত্রটা কি? অর্ধ পরিসীমা বিয়োগ দৈর্ঘ্য। তো আমরা সেক্ষেত্রে এই সূত্রটা ব্যবহার করে প্রস্থ পেয়ে যাব। অতএব প্রস্থ সমান অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা মানে পরিসীমার অর্ধেক, অর্থাৎ পরিসীমা আছে এখানে 212। 212কে আমরা 2 দিয়ে ভাগ করলে অর্ধেক হয়ে যাবে, আর বিয়োগ দৈর্ঘ্য 62। তোমরা চাইলে এখানে লিখতে পারো অর্ধ পরিসীমা বিয়োগ চিহ্ন দৈর্ঘ্য, তারপরে স্টেপে মান বসাতে পারো, অসুবিধা নেই যদি ডাইরেক্ট তোমরা বসিয়ে দাও মিটার। তো লক্ষ্য করো, আমরা 2 দিয়ে যদি ভাগ করে দিই কত পাবো? 2 1 2, 2 এখানে দুটো সঙ্গে একসঙ্গে ভাগ হবে 0, 2 6 12, বিয়োগ থাকছে 62 মিটার। এখন আমরা বিয়োগ করে দেবো, 2 তো 6 মিলে তাহলে 4 হচ্ছে, 6 তো 10 মিলে 4, তাহলে 44 মিটার পাবো আমরা।
ওকে, তাহলে দেখো মাঠটার পরিসীমা এবং দৈর্ঘ্যের সাহায্য নিয়ে আমরা কিভাবে প্রস্থটাকে বার করলাম। ঠিক একই রকম যদি কোনো প্রশ্নতে প্রস্থ থাকে, পরিসীমা থাকে, দৈর্ঘ্য বার করতে গেলে একই ফরম্যাট, এই সূত্র ফেলালেই হয়ে যাবে। তাহলে আমরা এখন মাঠের দৈর্ঘ্য জানি 62, প্রস্থ জানি 44, তাহলে আমাদের উত্তর চেয়েছে ক্ষেত্রফল। তাহলে আমরা লিখবো অতএব, লিখতে পারি আয়তকার মাঠের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 62 গুণিত প্রস্থ 44। ক্ষেত্রফল যেহেতু এটা হবে বর্গ মিটার, তো এখানে জায়গা সংক্ষিপ্ত বর্গ মিটার মিটার করবে। এবার আমরা গুণ করে দেব। তো লক্ষ্য করো, আমরা গুণটা করব, কি আছে 62 44, তো 4 2 8, 4 6 24। একই রকম ভাবে একই জিনিস আসবে, যেহেতু 4 দিয়ে 24, তাহলে কত হচ্ছে 8 8 4 12 2 5 2 7 2, তাহলে কত হচ্ছে 27 28, 2728 বর্গ মিটার। ক্লিয়ার? তাহলে আয়তকার মাঠের ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম অনায়াসে। আশা করি বোঝা গেছে বিষয়টি। এটাই উত্তর চেয়েছিল, আর কিছু না। এটাই আমরা অ্যান্সার করে দিতে পারি, অ্যান্সার। এবং পরের প্রশ্ন লক্ষ্য করো, বলেছে একটি বিজ্ঞান প্রদর্শনীতে অংশগ্রহণের জন্য 200 জন শিক্ষার্থী স্কুলে রাখা হয়। তাদের জন্য 10 দিনের খাদ্য মজুদ ছিল। তাহলে এই 200 জনের 10 দিনের খাদ্য মজুদ ছিল। এখন বলা হয়েছে আরো 50 জন শিক্ষার্থী ওই স্কুলে থাকতে এলো। আগে থেকেই ঠিক করা ছিল 200 জনের 10 দিনের খাদ্য মজুদ, কিন্তু দেখা যায় আরো 200 সঙ্গে আরো 50 জন এসে যায় অতিরিক্ত। তো সেক্ষেত্রে ওই খাদ্যটা কতদিন তাদের চলবে? দেখো শিক্ষার্থীদের ওই খাদ্যে কতদিন চলবে। তাহলে আমরা এটা অঙ্কটা সমাধান করার জন্য ঐকিক নিয়ম পদ্ধতি অবলম্বন করলে আমাদের অঙ্কটা হয়ে যাবে, যেটা তোমাদের পাঠ্য বইয়ে রয়েছে। এই প্রশ্নগুলো তোমাদের পাঠ্য বই থেকে এসেছে। তো আমরা অঙ্কটা করার জন্য কি করব, গয়ের দাগ দেবো। আমরা এখানে লিখব শিক্ষার্থী, আমরা টেবিল করে নেব, ব্র্যাকেটে আমরা জন দেবো। আচ্ছা, সময় অর্থাৎ খাদ্যের সময়, যেটা সময়টা ছিল সময় অর্থাৎ এখানে দিন বলা হয়েছে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি 200 জন শিক্ষার্থীর কত দিনের খাদ্য মজুদ ছিল? 10 দিনের। এখন বলেছে আরো 50 জন আসবে, তাহলে 200 যোগ 50, তো সেক্ষেত্রে হয়ে যাবে 250 জন। এখন কত দিনের খাদ্য মজুদ থাকবে? এখানে মনে রাখবে 200 জনের 10 দিন খাদ্য থাকে, খাদ্য চলে, যে খাদ্যটা ছিল। এখন লোক সংখ্যা বেড়ে গেছে, অর্থাৎ শিক্ষার্থীর সংখ্যা বেড়ে গেছে, তাহলে ওই খাদ্যটা নিশ্চয়ই কম দিন চলবে তাদের। তাই এই অঙ্কটা হবে ব্যস্ত সম্পর্ক। তাহলে আমরা এখানে লিখব, এখানে শিক্ষার্থী ও সময় পরস্পর ব্যস্ত সম্পর্ক। ওকে, তাহলে ব্যস্ত সম্পর্ক আমরা অঙ্কটা লিখব। যেহেতু শিক্ষার্থীর সংখ্যা বেড়ে যাচ্ছে এবং খাদ্যের সময়টা কমে যাবে শিক্ষার্থী বেড়ে গেলে, তাহলে ব্যস্ত সম্পর্ক। তো আমরা অঙ্কটা করব 200 জন, সরি এখানটাতে জন থাকবে, শিক্ষার্থীর খাদ্য চলে সমান 10 দিন। তোমরা ভাষা অন্যরকম কিছু লিখতে পারো। একজন শিক্ষার্থীর ওই খাদ্য চলে কি হবে না, এখানে 10 গুণিত 200 হবে, যেহেতু এটা ব্যস্ত সম্পর্ক। একই রকম ভাবে 250 জন শিক্ষার্থীর ওই খাদ্য চলে সমান কি হবে না, এখানে 10 গুণিত 200 আর নিচে হয়ে যাবে 250। এখন আমরা করতে পারি 0 এবং 0 কেটে দিলাম। এখন 25 কেটে দেবো, 25 8 200, তো দেখো এখানে 8 দিন বেরোলো। তাহলে যখনই আমাদের শিক্ষার্থী 250 হয়ে যাচ্ছে, যেটা আগে 10 দিন চলতো, এখন সেটা 8 দিন খাদ্য চলবে। তাহলে আমরা লিখতে পারি অতএব ওই খাদ্য চলে 8 দিন, সরি 8 দিন। ওকে, এরপর আমি আসবো ঘ। বলেছে রামু গরুর গাড়ি চেপে 240 মিনিটে 24 কিমি পথ যায়। সে গরুর গাড়ি চেপে 10 কিমি কত সময়ে পৌঁছাবে, সরি 10 কিমি কত সময়ে পৌঁছাবে? তো 240 মিনিট। এখানে লক্ষ্য করো 24 কিমি যেতে তার 240 মিনিট লাগে, তাহলে 10 কিমি যেতে কত সময় লাগবে, অর্থাৎ সময়টা জানতে চেয়েছে। তো এই অঙ্কটাও আমরা টেবিল আকারে করে ফেলবো। এখানে আমরা ঘয়ের অঙ্ক, এখানে আমরা দিতে পারি পথ অর্থাৎ দূরত্ব দিব, লিখব
দূরত্ব ব্র্যাকেটে রাখবো কিমি এবং সময় এখানে ব্র্যাকেটে রাখবো মিনিট। ওকে, তো প্রথমে বলা হয়েছিল 24 কিমি, 24 কিমি যেতে তার সময় লাগে 240 মিনিট। এখন সে 10 কিমি যাবে, তো 10 কিমি যেতে তার কত সময় লাগবে, এই হচ্ছে তোমাদের টেবিল। তো এখানে দেখো কম পথ যেতে নিশ্চয়ই কম সময় লাগবে, 24 কিমি যেতে তার 240 মিনিট, এবং এখানে 10 কিমি যেতে তার কম সময় লাগবে। তাহলে আমাদের এখানে অবশ্যই সরল সম্পর্ক হবে। তাহলে আমরা লিখব এখানে দূরত্ব ও সময় পরস্পর সরল সম্পর্ক। তাহলে আমরা ঐকিক নিয়মে অঙ্কটা কষবো। আমরা লিখব 24 কিমি পথ যেতে সময় লাগে 240 মিনিট, একটু বুঝে নেবে 240 মিনিট। 1 কিমি পথ যেতে সময় লাগে সমান 240 নিচে হবে 24 মিনিট। তাহলে আমাদের 10 কিমি যেতে কত সময় লাগবে, 240 গুণিত 10, এখানে থাকছে 24। তো এখন আমরা কেটে দেবো 24, 1 24 আর এখানে শূন্য থাকার জন্য 0। তাহলে দেখতে পাচ্ছি 10.100 মিনিট। ক্লিয়ার, আর কিছুই না। তাহলে অঙ্কটা আমাদের হয়ে গেল। আমরা লিখে দিতে পারি অতএব 10 কিমি যেতে তার সময় লাগে, অতএব 10 কিমি যেতে সময় লাগে 100 মিনিট। বোঝা গেছে? এই হচ্ছে ঘয়ের প্রশ্নের উত্তর কমপ্লিট। এবার আমি আসবো তোমাদের জন্য পরবর্তী প্রশ্ন। বলা হয়েছে 14.09 মিটার লম্বা বাঁশের 4.2 মিটার কাদায় এবং 3.01 মিটার জলে আছে। জল ও কাদায় মোট কত ডুবে আছে, আর জল ও কাদার উপরে কত আছে। তাহলে মোট বাঁশের দৈর্ঘ্য এটা, সেখান থেকে কিছুটা কাদায় আছে কিছুটা জলে আছে, তাহলে মোট জল ও কাদাতে মোট কত আছে সেটাই আমাদের জানতে চেয়েছে। তো অঙ্কটা করার আগে আমরা কি করব, লিখে নেব মোট বাঁশের দৈর্ঘ্য। মোট বাঁশের দৈর্ঘ্য সমান কত আছে, 14.09 মিটার। এরপর বলা হয়েছে 4.2 মিটার কাদায় 3.01 মিটার জলে আছে। তো আমরা জল ও কাদায় মোট কত আছে সেটা জানতে চেয়েছে। তাহলে আমরা লিখবো অতএব জল ও কাদায় আছে মোট, আমরা যোগ করে দেবো, অনায়াসে উত্তর এসে যাবে খুব সহজভাবে। 4.2 যোগ 3.01 মিটার আমরা যোগ করলে উত্তরটা এসে যাবে। আচ্ছা, যোগ করলে আমরা এখানে মুখে মুখে যোগ করতে পারি। 1.2.7 মিটার। আচ্ছা, দশমিক সংখ্যার বিয়োগ অনেকেই ভুল করে, আমি এখানে সাজিয়ে তোমাদের একবার দেখিয়ে দেবো। লক্ষ্য করো, 4.2 আর 3.01 ঠিক এইরকম ভাবে সাজাতে হবে, অর্থাৎ দশমিকের সোজা দশমিক রাখতে হবে। অনেকে কি করে না, 2 এর নিচে 1 বসিয়ে এইভাবে টেনে একটা যোগগুলো করে ফেলে, যোগ বা বিয়োগ এরকম দশমিকের। তো সেক্ষেত্রে আমি তোমাদের একবার রাফে দেখিয়ে দিলাম। এখন লক্ষ্য করো, এখানে 1 হয়ে যাবে, 2 হবে, আর এটা 7 হয়ে যাবে। তাহলে উত্তরটা আসছে 7.21। ক্লিয়ার? তাহলে আমাদের প্রথম একটা প্রশ্ন করেছিল, এই প্রশ্নটার মধ্যে দুটো প্রশ্ন করেছে যে জল ও কাদায় মোট কত ডুবে আছে। তাহলে জল ও কাদায় মোট এত মিটার আছে, এটা একটা উত্তর হয়ে গেল আমাদের। এবং পরবর্তী বলেছে জল ও কাদার উপরে কত আছে। তাহলে দ্বিতীয় উত্তর আমরা করব অতএব জল ও কাদার উপরে আছে, জল ও কাদার উপরে আছে। তাহলে মোট বাঁশের দৈর্ঘ্য 14.09 মিটার, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি 7.21 মিটার জল আর কাদায়, বাকিটা তাহলে উপরে আছে। তাহলে আমরা বিয়োগ করে দিলে উত্তরটা পেয়ে যাব 14.09, সেখান থেকে আমরা 7.21 বিয়োগ করে দেবো, দিলেই আমাদের উত্তরটা এসে যাবে। এখানে মিটার আছে, তো বিয়োগ করব আমরা। লক্ষ্য করো, এখানে 14.09, তার নিচে আমাদের বসে যাবে 7.21। আমরা বিয়োগ করব, 8 হয়ে যাবে, 2 তো 10 মিলে 8 হবে, এখানে 1 এসে যাচ্ছে, 8 তো 12 মিলে, 8 তো 14 মিলে 6 হবে। তাহলে 6.88 মিটার।
তাহলে উত্তরটা এসে যাচ্ছে 6.88 মিটার। তোমরা পরীক্ষার সময় রাফের জন্য একটা আলাদা লুজ শিট ব্যবহার করবে, অথবা ডান দিকে মার্জিন করে উপরে রাফ লিখে দেবে, দেওয়ার পর রাফগুলো করবে অ্যান্সার। তাহলে আমাদের দুটো প্রশ্ন করেছিল, দুটো প্রশ্নেরই উত্তর হয়ে গেছে অলরেডি। এবার লক্ষ্য করো পরের প্রশ্ন। তো পরের প্রশ্ন এখানে কি হয়েছে, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আছে, যেটা তোমাদের বডমাস প্রক্রিয়ার একটা অঙ্ক, সরল করো। তো সরল করো অঙ্কটা তোমরা ভালো করে মন দিয়ে বুঝে নেবে। অঙ্কটা আমি প্রথমে তুলব। তো এখানে সরল করি, 6 ভাজিত, এটা তৃতীয় বন্ধনী 1 যোগ 4 ভাগ চিহ্ন, দ্বিতীয় বন্ধনী আছে 1 যোগ 3 ভাগ চিহ্ন, প্রথম বন্ধনী 1 যোগ 4 ভাজিত 2, প্রথম বন্ধনী শেষ, দ্বিতীয় বন্ধনী শেষ, তৃতীয় বন্ধনী শেষ। মনে রাখবে এই বডমাস প্রক্রিয়ার অঙ্কগুলো করতে গেলে প্রথম যেটা করতে হয়, প্রথম বন্ধনীর কাজ করতে হয়। তো আমরা প্রথম থেকে অঙ্কটা একেবারে তুলে দেবো, যা যা আছে একেবারে প্রথম বন্ধনীর কাজ প্রথম করব। অবশ্য তোমাদের পাঠ্য বইয়ে এই বিষয়ে অনেক অঙ্ক রয়েছে, সেখানে বিষয়টা তোমরা ভালো করে বুঝে নেবে। এখানে যেহেতু একটা অঙ্ক, আমি এখানে খুব সামান্যভাবে তোমাদের বুঝিয়ে চেষ্টা করছি তাড়াতাড়ি অঙ্কটা কষে দেওয়ার। তো এখানে প্রথমে মনে রাখবে প্রথম বন্ধনীর কাজ করতে হবে। তো প্রথম বন্ধনীর মধ্যে আরো একটা রুলস আছে, যে বডমাস প্রক্রিয়া প্রথম ভাগ করতে হবে। এখানে আছে 1 যোগ 4 ভাজিত 2, আমরা প্রথমে যোগ করতে পারবো না, প্রথমে ভাগ করতে হবে। তাহলে 1 যোগ 4 থেকে 2 ভাগ করে দিলে আমরা পাবো 2। বোঝা গেছে? দ্বিতীয় বন্ধনী শেষ, তৃতীয় বন্ধনী শেষ। এরপরে 6 ভাজিত, তৃতীয় বন্ধনী 1 যোগ 4 ভাগের চিহ্ন, দ্বিতীয় বন্ধনী আসবে 1 যোগ 3 ভাগের চিহ্ন, এই দুটো আবার আমরা যোগ করে দিতে পারবো। তাহলে এখন 3 হয়ে যাবে। তো প্রথম বন্ধনীর কাজ শেষ, দ্বিতীয় বন্ধনী শেষ, তৃতীয় বন্ধনী শেষ। এবার আমরা আসবো 6 ভাজিত, তৃতীয় বন্ধনী 1 যোগ 4 ভাগের চিহ্ন, আমরা এখানে দেখব দ্বিতীয় বন্ধনী আছে, দ্বিতীয় বন্ধনী দেবো 1 যোগ, প্রথমে আমাদের কি কাজ করতে হবে না, প্রথমে আমাদের ভাগ করতে হবে। 1 যোগ ভাগ, এখানে 3 ভাজিত 3 আছে, তাহলে ভাগ করলে আমরা 1 পাবো, দ্বিতীয় বন্ধনীর শেষ, তৃতীয় বন্ধনী। এবং পরের স্টেপে লক্ষ্য করো 6 ভাজিত 1 যোগ 4 ভাগের চিহ্ন, এই দ্বিতীয় বন্ধনীর মধ্যে যে অঙ্কটা আছে আমরা এখানে যোগ করতে পারবো, তাহলে 2 পাবো, শেষ। তাহলে দ্বিতীয় বন্ধনীর কাজ আমাদের কমপ্লিট হয়ে গেল। তো পরে এখানে লক্ষ্য করো 6 ভাজিত, ঠিক এইভাবে করতে হবে, 1 যোগ, এবার আমরা ভাগ করব আগে, তার এখানে 4 থেকে 2 ভাগ, 4 2 ভাগ করলে আমরা 2 পাবো। তো দ্বিতীয় বন্ধনী শেষ, তৃতীয় বন্ধনী শেষ, তাহলে 6 ভাজিত আমরা এই দুটো যোগ করব, 3 পাবো, উত্তরটা এসে যাবে 2। ব্যাস, আর কিছু নেই। যাদের বুঝতে অসুবিধা হচ্ছে তোমরা পাঠ্য বইটা দেখবে, কারণ এখানে একটা প্রশ্ন এবং আরো প্রশ্ন সলভ করতে হবে আমাকে, সময়টা দীর্ঘ হয়ে যাওয়ার জন্য আমি বিষয়টা ঠিক হয়তো ভালো করে বুঝালাম না, অঙ্কটা শুধু করে দিলাম, তোমরা একটু বুঝে নেবে। এবং পাশাপাশি পাঠ্য বইয়ে বদমাস প্রক্রিয়ার অনেকগুলো অঙ্ক আছে, অর্থাৎ বদমাস প্রক্রিয়ার এই রুলসটা তোমাদের VODMAS এই রুলসটা তোমাদের ফলো করতে হবে। তাহলে প্রথমে আসছে ব্র্যাকেটের কাজ করতে হয়, ব্র্যাকেট মানে প্রথম বন্ধনীর কাজ করতে হয়। তারপর আছে O ফর এ, অফ অর্থাৎ এর, অর্থাৎ যেখানে কোনো চিহ্ন থাকে না সেখানে গুণের চিহ্ন থাকে, এর কাজ করতে হয়। তারপর ডিভিশন অর্থাৎ ভাগ, এই অঙ্কটার প্রথমে লক্ষ্য করে এখানে ডিভিশন অর্থাৎ ভাগ আছে, তাহলে আমরা প্রথমে যোগ করতে পারবো না, আগে ভাগ করতে হবে। এবং একই রকম ভাবে কোনো অঙ্কের মধ্যে যদি ভাগ চিহ্ন না থেকে গুণ চিহ্ন থাকে, আগে গুণটা করতে হবে, কারণ বদমাস এখানে ডি এর পর এম আসছে, অর্থাৎ মাল্টিপল অর্থাৎ আমাদের প্রথমে গুণ করতে হবে, তারপর আমরা যোগ করতে পারবো, তারপর আমরা বিয়োগ করতে পারবো। এই রুলস অনুযায়ী আমাদেরকে অঙ্কটা সমাধান করতে হবে। আমি চেষ্টা করবো পরবর্তীতে তোমাদের পাঠ্য বইয়ে এই বিষয়ে খুব ডিটেলস একটা আলোচনা করার। তো লক্ষ্য করো এই প্রশ্নটার উত্তর হয়ে গেল। এবার আমি আসবো পরের প্রশ্ন। লক্ষ্য করো এখানে বলেছে হেতমপুর গ্রামে রাস্তা মেরামতের কাজ শুরু হয়েছে। প্রথম দিনে 1/4 অংশ, দ্বিতীয় দিনে 1/12 অংশ, তৃতীয় দিনে 4/7 অংশ কাজ হয়েছে। 3 দিনে মোট কত কাজ হয়েছে এবং কত বাকি আছে? আমাদের মনে রাখবে এই ধরনের অঙ্কগুলো, যে এত অংশ, এই বিশেষ অঙ্কগুলোতে তোমাদের মনে রাখতে হবে যে সব সময় মোট কাজ এখানে 1 অংশ হয়। তো আমরা প্রথমেই অঙ্কটা কষার আগে আমরা লিখে নেব যে মোট কাজ বা মোট পথ, এখানে যেহেতু রাস্তা তৈরি করা হচ্ছে তো আমরা লিখে নিলাম মোট কাজ সমান 1 অংশ। কেমন? মোট কাজ আমাদের 1 অংশ, সেই 1 অংশ থেকে 3 দিনে কাজ হয়েছে, আমরা লিখবো অতএব 3 দিনে মোট কাজ হয় সমান আমরা যোগ করে দেব। তো কি আছে? 1/4 যোগ 1/12 যোগ 4/7।
এত অংশ, ঠিক আছে, এত অংশ। তো আমরা এখন মান নির্ণয় করব। আমাদের মান নির্ণয় করতে গেলে প্রথম আমাদের লসাগু করতে হবে। তো লসাগু করতে গেলে আমরা এখানে দেখব 4, 12 আর 7-এর লসাগু করব। আমরা 2 খাওয়াতে পারি, 2 2 4, 2 6 12, 7 নেমে যাবে। আবার আমরা 2 খাওয়াবো, 1 3 আর 7 নেমে যাবে। এটা আর কিছু হবে না। তো আমরা লসাগু করে দেখতে পাচ্ছি 2 2 4, 4 3 12, 12 7 12 84 হচ্ছে। তাহলে 84 আমরা এখন মান নির্ণয় করব। তো 4 দিয়ে আমরা ভাগ করলে দেখতে পাচ্ছি 21 পাবো। 21 দিয়ে উপরের সংখ্যা গুণ, 21 একে 21 যুক্ত 12 দিয়ে ভাগ করলে কত পাবো না 7 পাবো। 7 দিয়ে উপরের সংখ্যা গুণ, 7 একে 7 আর 7 দিয়ে ভাগ করলে আমরা পাবো 12, 4 12 48 হবে। যারা এই পদ্ধতির অঙ্ক জান না এই মুহূর্তে হয়তো বা অসুবিধা হবে, কিন্তু এখন তো আর ডিটেলস বোঝানো যাচ্ছে না মান নির্ণয়ের বিষয়টি। পরবর্তীতে চেষ্টা করব, যেহেতু এটা একটা প্রশ্নপত্র সমাধান করা হচ্ছে তাই একটু বুঝে নেওয়ার চেষ্টা করো। আমরা যোগ করব 8 7 15, 15 আর 1 16, 6 হাতে 1। তো 1 4 5 হবে, 5 4 2 7 হবে। এই হচ্ছে তাহলে 3 দিনের মোট কাজ। এটা হচ্ছে আমাদের 3 দিনের মোট কাজ। এটা একটা উত্তর বেরোলো। এখন বলেছে আর কত কাজ পড়ে আছে। তাহলে ভালো করে প্রশ্নটা লক্ষ্য করো যে 3 দিনের কাজের পরিমাণ দেওয়া ছিল, 3 দিনে মোট কত কাজ করে সেটা আমরা পেয়ে গেছি অলরেডি উত্তরটা। এরপরে যেটা বলা হয়েছে যে কত অংশ কাজ বাকি আছে, তাহলে আমরা লিখবো অতএব বাকি কাজ এক অংশ, মোট কাজ এক অংশ, সেই এক অংশ থেকে 3 দিনে এতটা হয়ে গেছে। তাহলে আমরা এটা বিয়োগ করে দেবো 76/84 এত অংশ। তো সেক্ষেত্রে আমরা সমান দেবো 84 লসাগু হয়ে যাবে। এটা যেহেতু এক পূর্ণ সংখ্যা তাই 84 বসে যাবে। 84 বিয়োগ এখানে 76 হবে। একটু কষ্ট করে বুঝে নেবে 84। এখানে আমরা 84 থেকে 76 বাদ দেবো, তাহলে কত হবে 4 4 8 হয়ে যাবে। তাহলে এই এত অংশ হচ্ছে কাজ বাকি আছে। ক্লিয়ার? তাহলে দুটো উত্তরই আমরা পেয়ে গেলাম। এর পরের প্রশ্ন লক্ষ্য করো, বর্গীয় জ বলা হয়েছে 95,669 সংখ্যাটি কোথায় লিখতে বলায় তিমির 9,569 লিখেছে, সে কত বেশি বা কম লিখেছে। তো এখানে বলা হয়েছিল 95,000 লিখতে, কিন্তু লিখেছে 9,000। তাহলে 95,669 এর জায়গায় সে 9,569। নিঃসন্দেহে সে কম লিখেছে। তো আমরা উত্তরটা জানার জন্য আমরা বিয়োগ করে দেবো। তো লক্ষ্য করো এখানে প্রথমে আমরা লিখে নিয়েছি 95,669, ঠিক তার নিচে তিমির যেটা লিখেছে অর্থাৎ 9,569 বিয়োগ করলে আমরা উত্তরটা পেয়ে যাব। 9 9 0, 6 6 মিলে গেলে 0, 5 তো 6 মিলে 1 হবে, 9 তো 15 মিলে 6 হবে এবং এখানে 1 তো 8 মিলে 9 মিলে 8 হয়ে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 86,100 সে কম লিখেছে, অর্থাৎ সে 86,100 কম লিখেছে। এই অঙ্কটা যারা দেখছো, এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, প্রায় পরীক্ষায় আসে। এটা তোমাদের ফাইনাল এক্সামের এসেছে এবং এটা তোমাদের প্রথম ইউনিট টেস্টেও এসে থাকে প্রশ্নটা। এরপর লক্ষ্য করো কিছু জ্যামিতিক সংজ্ঞা চিত্র সহ চেয়েছে। এখানে বলা হয়েছে চিত্র সহ সংজ্ঞা দাও, যে কোনো দুটো, 4 নাম্বার করে 8 নাম্বার। তো এখানে 3টে প্রশ্ন দেওয়া হয়েছে, আমি 3টে চিত্র সহ সংজ্ঞা আলোচনা করব। প্রথম থাকছে বিষমবাহু ত্রিভুজ কাকে বলে। তো তোমরা লক্ষ্য করো বিষমবাহু ত্রিভুজ কাকে বলে না, যে ত্রিভুজে 3টি বাহু পরস্পর অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলা হয়। এবং চিত্র আমি এখানে দিয়েছি, দেখতেই পাচ্ছ বিষমবাহু, এই যে ত্রিভুজটা অঙ্কন হয়েছে 3টে বাহুই কিন্তু 3টে থেকে অসমান, কারোর সঙ্গে কোনো বাহুটার সমান মাপ নয়। তোমরা এভাবেই একটা ত্রিভুজ অঙ্কন করবে যেটা বিষমবাহু ত্রিভুজ হবে। এর পরের প্রশ্ন লক্ষ্য করো, বলা হয়েছে সমকোণী চৌপল কাকে বলে এবং চিত্র। তো লক্ষ্য করো সমকোণী চৌপল কাকে বলে না, যে ঘনবস্তুর 6টি তল যাহার 2টি করিয়া বিপরীত তল সমতল ও সমান্তরাল এবং প্রত্যেক তলের 2টি সন্নিহিত ধার পরস্পরের উপর খাড়াভাবে অবস্থিত তাহাকে আয়তঘন বা সমকোণী চৌপল বলে। তোমরা সমকোণী চৌপলের চিত্রটা একটু ভালো করে এঁকে নেবে। আমি এখানে মোটামুটি একটা সমকোণী চৌপলের চিত্র দেওয়ার চেষ্টা করেছি। তো যারা ভিডিওটি দেখছো অবশ্যই এই প্রশ্নগুলো ভালো করে প্রস্তুতি নেবে। এবং এখনো একটা প্রশ্ন আছে যেটা বলা হয়েছে স্থূলকোণ। তা স্থূলকোণ কাকে বলে না, যে কোণের মান 90 ডিগ্রি অপেক্ষা বেশি বা বড় কিন্তু 180 ডিগ্রি অপেক্ষা কম বা ছোট তাকে বলা হয় স্থূলকোণ। লক্ষ্য করো স্থূলকোণ যে কোণের মান 90 ডিগ্রি অপেক্ষা বড় কিন্তু 180 ডিগ্রি অপেক্ষা ছোট তাকে স্থূলকোণ বলা হয়। আমরা এখানে চিত্রটা 120 ডিগ্রি দিয়েছি আর এটাই হয়ে যাবে একটা স্থূলকোণের উদাহরণ, অর্থাৎ 90 থেকে বেশি কিন্তু 180 থেকে কম। এরপর লক্ষ্য করো এখানে 4 থেকে বলা হয়েছে 4.5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত অঙ্কন করতে বলা হয়েছে। তো এই বৃত্তটা আমি তোমাদের দেখাবো এখন। লক্ষ্য করো 4.5 সেমি বলা হয়েছিল। তো 4.5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত অঙ্কন করতে গেলে আমাদের যেটা প্রথমেই
একটা বাহু এঁকে নিতে হবে 4.5 সেমি। এখানে আমরা প্রথমে 4.5 সেমি একটি বাহু অঙ্কন করব। এরপর আমাদের যেটা করতে হবে 4.5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত। তাহলে স্কেলের সাহায্যে আমরা 4.5 সেমি একটি সরলরেখা অঙ্কন করেছি। এরপর আমাদের কম্পাস দিয়ে এটার মাপ নিতে হবে এবং এই মাপটা নেওয়ার পর আমাদের একটি বৃত্ত অঙ্কন করতে হবে। লক্ষ্য করো, এবার আমরা একটা বৃত্ত অঙ্কন করব ঠিক এখানটা। সরি, কম্পাসটার একটু প্রবলেম। আশা করি বোঝা গেছে। এই হচ্ছে তোমাদের একটি বৃত্ত 4.5 সেমি বাহু বিশিষ্ট। তোমরা ভালো করে দেখো বৃত্তটা, এখানে 4.5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করা হয়েছে। তাহলে আমরা নিচে লিখে দিতে পারি যে চিত্র 4.5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত। ঠিক আছে, আশা করি যারা ভিডিওটি দেখছো এই ভিডিও থেকে অনেকটাই উপকৃত হবে। আর প্রশ্নপত্রটা এইখানেই শেষ হলো। অবশ্য ভালো করে প্রস্তুতি নেবে এবং সেই সঙ্গে জানাবো এটা 2014 সালের প্রশ্নপত্র। আমি পাশাপাশি 2015 সাল, 16 সাল ও 18 সালের প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করে ভিডিওগুলো আপলোড দেওয়া হয়েছে। এই ভিডিও ডেসক্রিপশনে তোমরা লিঙ্কগুলি পেয়ে যাবে, অবশ্যই দেখে নেবে। আর এই ভিডিওতে আমি খুব তাড়াতাড়ির মধ্যে তোমাদের এখানে 50 নম্বরের প্রশ্ন 1 ঘন্টা 30 মিনিট সময় আমি তোমাদের জন্য খুব সংক্ষিপ্ত সময়ে ভিডিওটা শেষ করছি এবং এর মধ্যে সম্পূর্ণ প্রশ্নের উত্তর আলোচনা করেছি। যাদের ভিডিওটা কোথাও অসুবিধা হবে বুঝতে, পুনরায় ভিডিওটা দেখবে, আশা করি তোমরা বুঝতে পারবে।